আমন্ত্রণ নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ। তবে গুরুত্বপূর্ণ অঙ্গটিতে যদি পাথর হয়ে থাকে, প্রাথমিক অবস্থায় আমরা অনেকে বুঝে উঠতে পারি না যে আমরা অনেকে কিডনি পাথরজনিত সংক্রমণে ভুগছি এবং দিন দিন এটির প্রকোপ যেন ক্রমাগত বাড়ছে এবং আক্রান্তের তালিকায় পুরুষদের তুলনায় কারণ নারীরা এগিয়ে রয়েছে। এবং এই যে নারীরা এগিয়ে রয়েছে সেটি কী কারণে, কারা আক্রান্তের ঝুঁকিতে এবং চিকিৎসা পদ্ধতিতে আমাদের দেশের সুবিধাগুলো কী কী রয়েছে? দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, যিনি ইউরোলজি বিশেষজ্ঞ, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জনস। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, কিডনিতে পাথর খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আলোচনা। শুরুতে একটু জানতে চাই যে আসলে কিডনি তো খুব গুরুত্বপূর্ণ এবং এটিকে আমরা বলছি নীরব ঘাতক, কিন্তু যেহেতু নীরব ঘাতক বলছি তাই প্রাথমিকভাবে এটিকে তেমন কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না। তবে কিডনিতে পাথর হয়েছে কিনা এটি আমরা কিভাবে বুঝবো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো আমরা, কিন্তু শুরুতে জানতে চাই যে কিডনিতে পাথর বলতে আমরা কি বুঝি এবং এটি আসলে কিভাবে তৈরি হয়? আপনি ঠিকই বলছেন, কিডনি একটা আমাদের ইম্পর্টেন্ট অর্গান এবং এই কিডনি নর্মালি আমাদের বডির সমস্ত অ্যাসকিটাগুলো, বর্জ্য পদার্থগুলোকে এরা সাকশন করে পেশাবের মাধ্যমে বের করে দেয়। এবং এর সাথে আমাদের অনেকগুলো মিনারেলস, অনেকগুলো কেমিক্যালস যেমন ক্যালসিয়াম, অনেক ম্যাগনেসিয়াম, সাইট্রেট, ইউরেট, এগুলো অ্যাসকিট হয়। যখন এগুলি ক্রিস্টালাইজ হয়, সলিডিফাই হয়, জমে, তখন এই সলিড জিনিসটাকে আমরা পাথর বলি। এটা আমাদের অনেকের ধারণা যে এটা কোনো আমাদের খাওয়ার সাথে সেই পাথর জমেছে কি না, কিন্তু আসলে সেটা খাওয়ার সাথে জমা এই পাথর আসলে না। এগুলি কিডনি যে বর্জ্যগুলিকে বের করছে, ওগুলি যখন জমে যাচ্ছে, সলিড হচ্ছে, ওইটাকেই কিডনি পাথর হিসেবে আসলে দেখা যাচ্ছে। এখন এই পাথরের এগুলি যেহেতু প্রথম দিকে কিডনি অনেক বড় স্পেস থাকে, ফলে এগুলি সিমটম বা কোনো উপসর্গ তৈরি করে না। পরে যখন আস্তে আস্তে বড় হয় বা এর সাথে যখন ব্যাকটেরিয়া যোগ ইনফেকশন হয়, তখন তারা উপসর্গ তৈরি করে। নিশ্চয়ই এই যে পরবর্তীতে উপসর্গ তৈরি করে এবং প্রাথমিকভাবে উপসর্গ তৈরি করছে না, সেক্ষেত্রে স্যার আপনার কাছে আসবো। উপসর্গের বিষয়টিতে যেহেতু রয়েছে, উপসর্গ বোঝার কোনো উপায় রয়েছে কিনা এবং কিভাবে এটির বহিঃপ্রকাশ হতে পারে? জি, ধন্যবাদ নিউজ 24-এর সকল কলাকৌশলী দর্শক এবং আপনাকে এবং যারা এই অনুষ্ঠানটি সরাসরি লাইভে শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, কিডনিতে যে পাথর হয় সেই পাথরে আমরা প্রথমেই বুঝতে পারি যে তার কিছু অনেক সময় এটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে এবং স্যার কিন্তু সেটা বলেছেন যে অনেক সময় উপসর্গগুলো কিন্তু ধরা দেয় না। তার পরবর্তীতে এগুলো যখন উপসর্গ হিসেবে ধরা দেয় তখন যেমন আমরা বলি যে লয়েন পেইন, মানে কিডনির যে অবস্থান যেটা আমাদের শরীরে, সেখানে দুই সাইডেই কিন্তু পেইন হতে পারে। যদি যে সাইডে পাথর থাকবে সেই সাইডে সাধারণত পেনগুলো হয়। তবে এই পেনগুলো আবার মাত্রাটা ভিন্ন ধরনের হতে পারে। যেমন কিডনির পাথর একরকম, কিডনির নালিতে যদি পাথর থাকে সেটার পেন একরকম, তারপরে আপনার যদি মূত্রথলিতে যে পাথর থাকে সেটার ব্যথাটা কিন্তু ভিন্ন ধরনের অনুভব হয়। এবং অনেক সময় তারা রোগীরা আমাদের কাছে প্রায় আতঙ্কিত হয়ে আসেন কারণ তারা বলেন যে তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এবং সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাহলে এটা একটা সম্ভাবনা থেকে যায় যে কিডনির পাথর আছে কি নেই। বিভিন্ন কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, তার মধ্যে কিডনির পাথর। তাছাড়াও ধরেন অনেক সময় যে তার ব্যথার সাথে সাথে তার জ্বর হওয়া কিংবা ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা দেখা যাচ্ছে যে তার বমি পর্যন্ত হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি, যেমন ধরেন যদি তার দুই দিকেরই কিডনির নালিতে যদি দুই দিকেই পাথর এসে আটকে যায়, প্রস্রাবটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলি অ্যানুরিয়া, যে প্রস্রাব না হওয়াটা, একদম প্রস্রাব বন্ধই হয়ে যেতে পারে, সেই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, তার মানে
ভয়ঙ্করতম জটিলতায় পৌঁছাতে পারে এটি উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তির। আমরা স্যার আরও বিস্তারিত জানবো, কিন্তু একটু জানতে চাই যে এত এত জটিলতা, এত সংক্রমণ, এত ঝুঁকি বাড়ছে কি কারণে একজন ব্যক্তির কিডনিতে পাথর হয়ে থাকে? বেসিক্যালি কিডনির পাথর হওয়ার খুব মানে একজ্যাক্ট কোনো কারণ, সঠিক কারণ কিন্তু আসলে এখন জানা যায়নি, বাট বেশ কিছু ফ্যাক্টরকে দায়ী করে। প্রথম হচ্ছে যে আমাদের যদি পানি আমরা কম খাই, এই ব্যাপারটা আমি একটু অ্যাড করি। আমাদের অনেক ডাক্তার বা অনেক মানুষ মনে করে প্রচুর পানি খাওয়া দরকার। এই প্রচুর মানে হচ্ছে এরও একটা নিয়ম আছে। আমরা বলি যে পরিমিত পানি খাওয়া দরকার, সেই পরিমিত হচ্ছে 2 থেকে 2.5 লিটার পানি যদি মানুষ খায় তাহলে এটাই নিয়মিত। অনেক মানুষ এর চেয়ে অনেক কম খায়, অনেক মানুষ অনেক বেশি খায়। এই পানির স্বল্পতার বিরাট কারণ। এবং কিছু ডিজিজ আছে, যে ডিজিজগুলো আমাদের যেমন ডায়াবেটিস, এই ডিজিজগুলো আমাদের কিডনির পাথর করার জন্য করে। আমরা বলি ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে, যাদের সিস্টিন বেশি থাকে, যাদের ক্যালসিয়াম বেশি থাকে বডিতে, হাইপার ক্যালসিউরিয়া বলি, এগুলিতে পাথর বেশি হয়। তাছাড়া কিছু ফুড হ্যাবিট আছে, যেমন ধরুন যারা আপনার অনেক বেশি নাট খায়, যারা ধরেন সুইট পটেটো খায়, এইগুলি কিন্তু কিডনির এরা এক্সোজেট কন্টেনিং ফুড, যেমন ধরুন যারা ক্যাশিউ নাট খেলো বা অ্যালমন্ড খেলো, বা যারা ব্ল্যাক কফি খায়, মানে টি খায়, এগুলি কিন্তু আপনার, এবং অনেকে আছে যে আপনার অনেক বেশি ধরনের ভিটামিন সি খায়, সাইট্রাস ফ্রুট, এগুলো কিন্তু আপনার কিডনির পাথর করে। এছাড়া যেটা যেমন ধরুন আপনার যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, মানে কিডনির নর্মাল যে প্যাসেজগুলোর মধ্যে কোথাও যে বাধা হয়, সেই বাধাও কিন্তু এই কিডনির পাথর জমানোর জন্য একটা বিরাট কারণ। এবং আমি একটু আমার সহকর্মীর সাথে অ্যাড করি, আমাদের যে কিডনির উপসর্গগুলো কিন্তু যাদের ডায়াবেটিক পেশেন্ট, যারা ইমিউনো কম্প্রোমাইজ, এই পেশেন্টগুলোর সিমটম কিন্তু অনেকের চেয়ে কম হয়, কারণ ডায়াবেটিস সবসময় নিউরোপ্যাথির জন্য সিমটম কমিয়ে রাখে। অর্থাৎ একটা রুগী ডায়াবেটিস আছে, তার সিমটম বা উপসর্গ, আর ডায়াবেটিস নাই, তার উপসর্গ কিন্তু একরকম না। কারণ ডায়াবেটিস রোগীর কিন্তু পেইন অনেক কম বোধ করে, এই জন্য অনেক পরে আসে, এবং এই জন্য পরে আসার জন্য তাদের কিডনিটা বেশি অবস্থায়, খারাপ অবস্থায় আসে। আমরা যেটা বলি যে এটার সাথে কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টর জড়িত আছে। যেমন যেই ফ্যামিলি দেখা যায় বাবা বা মা অসুস্থ, কিডনি পাথরে ভুগছেন, তাদের সন্তানরা তারাও কিন্তু কিডনি পাথরে ভুগতে পারে। আমরা যদি জিস্ট বলি, এবং আমাদের যে ফুড হ্যাবিটের মধ্যে যেমন আমরা মোস্টলি অ্যানিমেল প্রোটিনগুলো নেই, অ্যানিমেল প্রোটিনগুলো কিন্তু কিডনি পাথরের জন্য দায়ী। তাহলে আমাদের ইন শর্ট সামারাইজ করি, একটা ফ্যামিলির একটা প্রবণতা থাকতে পারে বংশগত, একটা আমাদের ফুড হ্যাবিট, একটা পানির স্বল্পতা, পানি কম খাওয়া, আর হচ্ছে আমাদের যে নর্মাল, যে অনেক সময় বলে ওবেসিটি, যারা স্থূলকায় শরীর, তাদের কিন্তু কিডনি পাথরের হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে, ঝুঁকিতে থাকে। তার বেশি একটু আপনার কাছে স্যারের কথা রেস ধরে আসতে চাই। স্যার তো বলছিলেন বংশে যদি কারো থাকে, কারো বাবার, কারো মায়ের, সেক্ষেত্রে ওই সন্তানের একটি ঝুঁকি রয়েছে পাথর হবার। কিন্তু আমি একটু জানতে চাই যে আমরা যদি একটু বয়স ভেদে বা নারী বা পুরুষ জেন্ডার ভেদে একটু জিজ্ঞেস করি যে আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে কারা রয়েছে? আপনি একটু ভালো প্রশ্ন করেছেন, যে যারা বিশেষ করে এই যে এজেড, বিশেষ করে আমরা বলে থাকি যে ওয়ার যে 50 ইয়ার্স বা 40 ইয়ার্স, হ্যাঁ, এদের ক্ষেত্রে একটু বয়সের ঝুঁকিটা বেশি। কিন্তু এর মানে এই নয় যে বাচ্চাদের পাথর হওয়ার সম্ভাবনা নেই, বাচ্চাদের কিন্তু পাথর হতে পারে। আর বয়স্কদের বেশিটা হয়। আর বিশেষ করে যারা আমরা বলি যে কনসেপ্ট করা, যারা প্রেগনেন্ট ওমেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। বিশেষ করে এটা আপনারা জানেন যে হরমোনাল কিছু ইফেক্ট থাকে, ইউরিনারি স্টেসিস হয়, সেই ধরনের হতে পারে। এবং নারীদের এই ঝুঁকিটার সম্ভাবনা অনেকাংশে বেশি, এই কারণে যে নারীরা প্রায়শই প্রস্রাবকে ধরে রাখেন, এবং তারা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগেন অনেক সময় বেশি। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু একটা ওয়ান অফ দ্য কজ এই পাথর হওয়ার জন্য। তো দেখা যায় যে নারীদের ক্ষেত্রে এই ঝুঁকির সম্ভাবনাটা অনেকাংশে বেশি থাকে। আর বিশেষ করে সার্জির কোশ্চেনটা রেজ করেছেন যে জেনেটিক্যালি বা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অফ দ্য ইউরোজেনিটাল সিস্টেম যেটা থাকে, ধরেন যে যদি কোনো পিউজ অবস্ট্রাকশন থাকে বা এরকম বিভিন্ন রকম অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সম্ভাবনাটা খুব, ঝুঁকিটা বেড়ে যায় পাথর হওয়ার। তা আমরা আসলে সুতরাং এই প্রবলেমগুলো আমাদেরকে প্রথম থেকে সর্ট আউট করা উচিত। স্যার, আমরা সমাধানের লক্ষ্যে আগাবো, কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে, ফোনটি নিয়ে আসি। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আপনারা। দর্শক, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের। আসসালামু আলাইকুম
ডক্টর, আমি আপনার অনুষ্ঠান দেখতেছি। জি বলুন। আমার বাচ্চা না করে না, আমার মনে করেন যে প্রায় 15 দিন পর্যন্ত দাম থেকে দেখা করতেছে। এটা কি কিডনির সমস্যা থাকেন? আর আমি থাইরয়েড ক্যান্সারের রোগী, আমার 2020 সালে ক্যান্সার ছিল। এখন সেজন্য কি আমার কিডনির সমস্যা হতে পারে? আর যদি একটু বলতে তাহলে আমার ভালো হতো। দর্শক, আপনি কি আরেকটিবার একটু কষ্ট করে বলবেন যে সমস্যাটা আসলে কার, আপনার নাকি আপনার সন্তানের? দুঃখিত দর্শক, আপনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকটি বার চেষ্টা করুন। স্যার, আমি অনেকখানি বুঝে উঠতে পারিনি, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? ওনার কিছু সমস্যার কথা উনি বলছিলেন হয়তো। আমরা কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কার নয়, আমাদের হয়তো বা সংযোগে কিছুটা সমস্যা ছিল, হয়তো বা ওনার কোমরে ব্যথা করছে বেশ কিছুদিন ধরে, এমন একটা কমপ্লেন করেছে। তো আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে কোমরে ব্যথার সঙ্গে আমরা অনেকে কিডনির সমস্যাকে গুলিয়ে ফেলি, যেহেতু উনি কমপ্লেন করছিলেন এরকম একটা বিষয়টিকে স্যার আমরা কিভাবে রিলেট করতে পারি? কোমরে ব্যথা মানে কি কিডনির সমস্যা? আমরা ধরে নেই যে তার যে, আমিও আসলে স্পষ্ট শুনতে পাইনি যে সে কি কোশ্চেন করছেন, তো আমি যেটুকু বুঝতে পেরেছি তিনি একজন ভদ্র মহিলা, তার কোমরের সমস্যার জন্য সে এটা কি কিডনির সমস্যা কিনা সে হয়তো সেটাই হয়তো জানতে চেয়েছেন। আসলে ফিমেলদের কিন্তু অনেক ধরনের লো ব্যাক পেইন থাকে, আপনি জানেন। বিশেষ করে যারা আপনার ডেলিভারি বা সিজার হওয়ার পরে যাদেরকে স্পাইনাল ইনজেকশন দেওয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেইন, ব্যাক পেইন হয়। এবং এই ব্যাক পেইন মিনস যে এটা কিডনির পেইন তা না। তবে এই ক্ষেত্রে আপনি প্রথমে কিন্তু একটি কোশ্চেন তুলে দিয়েছেন দর্শকদের সামনে, সেটি হলো কিডনি একটি নীরব ঘাতক। সুতরাং এই নীরব ঘাতক এটাকে প্রথমে স্ক্রিনিং করা উচিত, এবং স্ক্রিনিং করে যেটা কিডনির পেইন, যেন যদি কিডনির পেইন হয়ে থাকে বা কিডনি যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা যে পাথরের জন্য হবে তা নয়, সেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কিন্তু কিডনিতে এই লয়েন পেইন হতে পারে, অথবা তার ব্যাক পেইনও আমরা ধরে নিই যদি তাও হয়, সেখানে কিন্তু আপনার এই স্ক্রিনিংটা করা উচিত। এবং এটা খুব সিম্পলভাবে স্ক্রিনিং করা যায়। এবং আমার মনে হয় যে তিনি সহসাই তার সে যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের এখন প্রত্যন্ত অঞ্চলেও ইউরোলজিস্ট আছেন, এবং সুতরাং সে যদি একজন ইউরোলজিস্টের কাছে পরামর্শ নেয় তাহলে তিনি তার স্ক্রিনিংটা করে দিতে পারবেন যে তার এটা কি কিডনি জনিত কোনো সমস্যা কিনা। সেক্ষেত্রে তাকে আর্লি ডিটেক্ট করাটাই সম্ভব হবে। একদমই তাই, খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। যেমনটি বলছিলাম যে পুরুষদের তুলনায় নারীরা এগিয়ে রয়েছে, এবং নারীদের ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বারবার প্রস্রাবের সংক্রমণ হচ্ছে। আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে কেন এত বেশি প্রস্রাবজনিত সমস্যা, সংক্রমণগুলো হয়, ইনফেকশনটা হয়? হ্যাঁ, আপনার ধন্যবাদ। প্রথম হচ্ছে যে নারীদের ইনফেকশন যে খুব বেশি হয় তা কিন্তু নয়, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ওরা নারীরা সবসময় এই জিনিসগুলোকে খুব হাইড করতে চায়, লুকাতে চায়। তাদের ইনফেকশনগুলোকে তারা আসলে হলেও এটাকে চেষ্টা করে যে যতটা কম বলা যায়। পেশাবের জ্বালাপড়া করছে, হয়তো এটাকে সে অন্যভাবে মিন করছে। এক সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশের নারীরা যারা এখন তো অনেক কর্মশীল নারী আছেন, তারা কিন্তু সবসময় তাদের অ্যাটমসফিয়ারে বা তাদের ইয়েতে কিন্তু পেশাব করার যে ফ্যাসিলিটিসগুলো ততটা কমফোর্টেবল না, ফলে তারা অনেক সময় অনেকক্ষণ ধরে পেশাব আটকিয়ে রাখে। এবং আমার যেটা বলি, অনেকক্ষণ পেশাব আটকিয়ে রাখা কিন্তু একটা ইনফেকশনের একটা কারণ। এবং এইটাই আমাদের এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের নারীরা এই যেহেতু আমাদের অ্যানাটমিক্যাল যে কারণগুলো আছে, যে আমরা যেটাকে বলি মূত্র নালী, যে ইউরেথ্রা যেটাকে বলি, এটা শর্ট থাকার জন্যে এবং তাদের ইনফেকশনটা খুব কুইকলি ফ্রম দ্য বাইরে থেকে ভিতরে চলে যেতে পারে। এটা একটা অ্যানাটমিক্যাল ফ্যাক্টর যেমন আছে। তৃতীয় তাদের হরমোনাল যে ফ্যাক্টরগুলো আছে, এগুলো কিন্তু যে এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো কিন্তু ইনফেকশনকে অনেক বেশি অ্যাড্রেস করে, অনেক বেশিভাবে প্রভাবিত করে। আমরা যে এখানে এই দর্শক যারা দেখছেন এবং চ্যানেল 24-এ, তাদের মধ্যে জন্য একটাই আমার অ্যাডভাইস যে তারা যেন পেশাবটা অনেকক্ষণ ধরে না রাখে। আমরা একটা কমন অ্যাডভাইস দেই যে আমাদের তারা যেন অন্তত 3 ঘন্টার মধ্যে একবার পেশাব করে, পেশাবটা হোল্ড না করে, এবং এমন জায়গায় না যায় যেখানে সে পেশাব করতে পারবে না, সেই জায়গাটা সে একটু অ্যাভয়েড করলে তার ইনফেকশন কম হলে শুধু যে স্টোন না, কিডনির অনেকগুলো জটিলতা থেকে সে বেঁচে যাবে।
এটাই খুব আমাদের- চমৎকার তথ্য, কারণ আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা এত বেশি নিজেদের কাজের মাঝে ব্যস্ত রাখি যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্তাবটিকে চাপিয়ে রাখা হয়। এটা আমাদের জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছে। সচরাচর আমরা খুব একটা এটাতে ইউজ টু না যে প্রস্তাব এসেছে সেটাকে আসলে দ্রুতভাবে যত তার নিঃসরণ করে ফেলা যায় তত ভালো। একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলেছেন স্যার। গর্ভবতী মায়েদের বিষয়ে আপনি আলোচনা করছিলেন যে তাদের ক্ষেত্রেও একটি কিডনিতে পাথর হবার ঝুঁকি রয়েছে। কেন গর্ভবতী মায়েদের কথা আমরা বলছি, তাদের ঝুঁকি কি কারণে বেশি? আসলে গর্ভবতী মায়েদের যেটা আমি প্রথমেই বলেছিলাম যে হরমোনাল কিছু ইফেক্ট থাকে এবং এখানে ইউরিনারি স্টেসিসটাও বেশি হয় এবং ইউরিনারি স্টেসিস, হরমোনাল ইফেক্ট এবং ইনফেকশন জনিত কারণ যেটা হয় সেই কারণে কিন্তু দেখা যায় যে আপনার এই ইউরিনারি স্টোন ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। এবং ইউরিনারি স্টোন ডিজিজ হলেও গর্ভবতী মায়েদের জন্য আমাদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ তার ওই সময়ে তার ডায়াগনোসিস করাটা, রোগ নির্ণয় করাটা, যেমন আমরা অনেক পরীক্ষা আমরা তখন করতে পারি না। আচ্ছা আচ্ছা। এবং আপনি জানেন যে বিশেষ করে যদি স্টোন যদি ইউরিনারি ট্র্যাক্টের যদি কিডনি থেকে কিডনি নালীতে চলে আসে তাহলে সেটি ডায়াগনোসিসের জন্য হয়তো অনেক সময় এক্স-রে বা সিটি স্ক্যানের প্রয়োজন হয়, যেগুলো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেমে হয়ে দাঁড়ায় রোগ নির্ণয় করাটা। এবং চিকিৎসাটাও আপনি সে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড কোন ট্রাইমেস্টার আছেন সেগুলো অনেক কিছুর উপর নির্ভর করে আসলে। তো সুতরাং এই গর্ভবতী মায়েদের এই ধরনের প্রায়শই দেখা যায় যে আমাদের কাছে অনেক রোগী আসেন এবং তারা যান চিকিৎসার জন্য এবং আমাদের হয়তো দেখা যায় যে ওই সময় আমরা চেষ্টা করি তাকে কনজারভেটিভলি ম্যানেজ করার জন্য এবং কনজারভেটিভলি ম্যানেজ করে তাদেরকে চিকিৎসা করে পরবর্তীতে আমরা ডেফিনিটিভ চিকিৎসার দিকে হয়তো আগে। এবং স্যার এই যে চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে জানার আছে অনেক কিছু, অনেক বিস্তারিত জানবো, তবে একজন দর্শক অপেক্ষায় রয়েছে ফোনটি নিয়ে ফিরব আলোচনায়। দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমার নাম ঠাকুর। কি সমস্যা? হ্যালো, জি 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 জি, সমস্যাটা বলুন। আমার সমস্যা, আমার তলপেটে সিস্ট হয়েছে। সিস্টের সমস্যা প্রায় 3 বছর থেকে। আমার বয়স 52 বছর। জি। তো আমার পেশা ঠিকমতো হয় না, পেশা বড় হয়। ডাক্তার বলছে যে ওই আপনার আলফানেক ক্রিয়াটিন ট্যাবলেট, নিরোগী প্লাস আর লিরিক 50। জি। এটা খাওয়ার পরে আমার কোনো উন্নতির লক্ষণ হয় না, মানে ভালো হচ্ছে না। আচ্ছা। ব্যথা করতেছে। আচ্ছা। হ্যাঁ, আর পেটটা ক্লিয়ার হয় না। জি জি জি। মানে আপনি এখন জানতে চাচ্ছেন আপনার যে সিস্ট হয়েছে এবং এটির কারণে ওষুধ খাবার পরেও প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, সমস্যাটি দূরকরণের ক্ষেত্রে করণীয় কি, তাই তো? জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করব। আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, একটু সম্পূর্ণ নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক আপনি কি এটা কি সিস্ট বলেছেন না সিস্টাইটিস বলেছেন, কোনটা বলেছেন? সিস্টাইটিস বলেছে। সিস্টাইটিস বলেছে। জি ওকে স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের দর্শকদের উত্তর দেবার অনেক কিছু রয়েছে এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবার অনেক অনেক জানা রয়েছে, তবে সময় আছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন তার 52 এজ এবং তাকে চিকিৎসক পরামর্শ দিয়েছে যে তার সিস্টাইটিস হয়েছে এবং সেই জন্য তিনি কিছু ওষুধও খাচ্ছেন, কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছে না। তো তিনি একটু শঙ্কিত বিষয়টি নিয়ে আপনার কি পরামর্শ রয়েছে? আপনাকে ধন্যবাদ। দর্শকের জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে যে তার যে সিস্টাইটিস, এটা বেসিক্যালি এটা আলট্রাসোনোগ্রামে আমার কাছে মনে হয় যে সে ডিটেক্ট করেছে। আলট্রাসোনোগ্রামে যে সিস্টাইটিস ডিটেক্ট করে এটা সবসময় ইনফেকশনকে রিফ্লেক্ট করে না। আলট্রাসোনো অনেক সময় যদি আমাদের মূত্রথলি পানি থাকে বা থিক হয় তখনই আলট্রাসোনো সিস্টাইটিস বলে, বাট এটা কখনই মিন করে না যে তার পেশাবে ইনফেকশন হয়েছে।
যেহেতু সে পেশাবে ইনফেকশন ভেবে ওষুধ খাচ্ছে, এই জন্যই তার এই সিস্টাইটিসের চিকিৎসায় সফল পাচ্ছে না। আমার কাছে যেটা মনে হয়, তার পেশাব জমা থাকে, পেশাব জমা থাকার জন্যই তার সমস্যা। এবং পেশাব জমা থাকাটা যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তার মূত্রথলিটা ঠিক হওয়াটা আরও থিন হবে এবং তখন আল্ট্রাসোনোগ্রামে সিস্টাইটিস পাওয়া যাবে না। আমরা তাহলে তার সমস্যা হচ্ছে যে পেশাব জমে থাকে, এই জমে থাকার জন্য আমাদের দরকার তার কতটা পেশাব জমে থাকে এবং সে কতটা পানি খায়। যদি সে তার অনেক বেশি পানি খায়, তাতেও পেশাব জমা থাকতে পারে। তাহলে পানিটাকে যদি আমরা পরিমিত করতে পারি, যে কথা আমি আগেও বলেছিলাম যে আমরা সবসময় মনে করি আমাদের সারা দিনে রাতে 24 ঘন্টা সব ধরনের পানি রিকমেন্ড মিলে 2 থেকে 2.5 লিটার পানি যথেষ্ট। এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম আগে আমাদের এই ডিসকাশনে, আমরা সবসময় মনে করি মানুষ যতক্ষণ জেগে থাকে 3 ঘন্টা পর পর পেশাব করা দরকার। তাহলে আমার পেশাবটা জমা থাকলো না। তারপর যদি তার পেশাব জমা থাকে, তখন আমরা বলি যে সে ছেলে মানুষ, হয়তো তার কোনো এনলার্জমেন্ট হয়েছে কোনো পোস্টাল গ্ল্যান্ডের, সেটা পোস্টাল গ্ল্যান্ডের এনলার্জমেন্টের জন্য চিকিৎসা আমরা দিই। এটার জন্য যদি পোস্টাল গ্ল্যান্ডটা যদি বেশি বড় হয়, 40 গ্রামের বেশি হয়, তাহলে একটা ওষুধ অ্যাড করি। আর তা না হলে আমাদের ব্লাডার নেক, মূত্রথলির যে মুখটা আছে, এটাকে সম্প্রসারণ করার জন্য আমরা এক ধরনের ওষুধ, যেটাকে আমরা বলি ট্যামসোলোসিন গ্রুপের ওষুধ, যে আমরা ইউজ করি, তাহলে দেখা যাবে তার মুখটা যদি ওয়াইড হয়, তাহলে সে পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে এবং সে সমস্যার মুক্তি পাবে। যদি গ্ল্যান্ড বেশি বড় হয়, সাথে আমরা আরেকটা ওষুধ অ্যাড করি, সেটা ডিটোস্টেরয়েড, তার মানে 2টা ওষুধ অ্যাড করলে হবে। তার জন্য আমার যে সে শুধু আল্ট্রাসোনোগ্রামের উপর ভিত্তি করে ওষুধ না খেয়ে, সে কোনো যেখানেই থাকুক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে, ইউরোলজি গেলে, সে এই জিনিসগুলো অল্প করা টেস্ট করে ওষুধ দিলে তার সমস্যার সমাধান হবে। আল্ট্রাসাউন্ড ডিটেক্টেড সিস্টাইটিস দিয়ে চিকিৎসা আসলে সে উপকার পাবে না, কখনোই সম্ভব নয়। এবং তিনি একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। আমার অবশ্যই এত সংক্ষিপ্ত আসলে আমরা যে কথাগুলো শুনলাম, সেটির মাধ্যমে সমাধানও দেওয়া সম্ভব নয়। অবশ্যই একজন নিউরোলজিস্টের কাছে যাওয়াটা খুব বেশি জরুরি। স্যার, আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক সংযোগে রয়েছে। দর্শক কে আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। যে আমার নাম ইশরাত জাহান, আমি টাঙ্গাইল থেকে বলতেছি। জি জি, আমরা শুনছি আপনাকে। কি সমস্যা? তো আমার শাশুড়ির কিডনিতে পাথর হয়েছে, ওনার বয়স আনুমানিক 80 বছর। জি জি। তো ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে মানে বয়সের কারণে অপারেশন হয় না। তো টাঙ্গাইলে মানে অর্গানের কোনো ভালো ডাক্তার নাই, এজন্য অপারেশন হতেছে না। তাহলে আমাদের কি করণীয়? জি, যেহেতু বয়সটা একটু বেশি, তাই অপারেশন করতে পারছে না, অজ্ঞান করা সম্ভব নয়, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। নিশ্চয়ই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছেন উনি, বা হার্টের কোনো সমস্যা? ডায়াবেটিস নাই, তবে হার্টের সমস্যা রয়েছে। জি, দর্শক আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার, আপনারা কিছু জানতে চান কি? তার হার্টের কি সমস্যা আছে? হার্টে কি কখনো রিং পরানো বা না, হার্টে রিং পরানো হয় নাই। না, তাহলে কি তার হাই প্রেসার আছে? প্রেসারটা বেশি থাকে এই ধরনের? হাই প্রেসার আছে। জি, দর্শক আপনি সাথেই থাকুন, আলোচনা করছি বিষয়টি নিয়ে। স্যার, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে 80 ইয়ার্স অলরেডি, 80 বছর বয়স্ক, তার অনেক ধরনের কোমরবিড ডিজিজ থাকে। যেমন ধরেন যে তার হার্টের কোনো ধরনের প্রবলেম থাকতে পারে, বা এতে লাংসের কোনো ধরনের প্রবলেম থাকতে পারে। তো সেই ধরনের এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে তার পাথরের সাইজটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যে পাথরের সাইজ কত, কোথায় পাথর আছে, হ্যাঁ, সেগুলোর উপরে নির্ভর করে। যেমন ধরেন যে যদি একটি ছোট সাইজের পাথর হয় 1 সেন্টিমিটার বা 1.2 সেন্টিমিটার বা আপ টু 1.5 সেন্টিমিটার, আমরা তাহলে কিন্তু এক্সট্রা কর্পোরাল শকের ব্রিথোডিপসি কিন্তু আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের খুব ভালো ট্রিটমেন্ট হতে পারে। এবং আপনি যদি ধরেন মনে করেন যে এই ধরনের চেয়েও জটিলতা হতে থাকতে পারে, পাথরের সমস্যার জন্য সে ভুগছেন, অথবা কিডনিটা আরও জটিল আকার ধারণ করতে পারে, সেই ক্ষেত্রে এই ধরনের রিস্কের ক্ষেত্রে আমাদের যেগুলো হায়ার সেন্টার আছে, আমরা যেগুলো বলি হায়ার সেন্টার, যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছেন এবং ভালো অ্যানেস্থেসিওলজিস্ট, কার্ডিয়াক সেন্টার আছেন, সেই ধরনের আইসিইউ ফ্যাসিলিটিস থাকে, সেই ধরনের সেন্টারে এই চিকিৎসা অবশ্যই করা যেতে পারে। কারণ মোর দেন 80 ইয়ার্সে অপারেশন করা যাবে না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা কোনো ইয়েতে নেই। তবে ওই ডাক্তারও কিন্তু বলেছেন যে ভালো অ্যানেস্থেসিওলজিস্ট নেই, সেই জন্য সে ভালোই পরামর্শ দিয়েছেন, ভালো সেন্টারেই তাকে যেতে বলেছেন যে অপারেশনের জন্য। নিশ্চয়ই। তাহলে দর্শকের উদ্দেশ্যে আমাদের পরামর্শ থাকবে, অবশ্যই একজন
দক্ষ চিকিৎসক এবং দক্ষ কোনো জায়গায় সরকারি কোনো হাসপাতালে কিংবা বেসরকারি সেক্টরে যেখানে ভালো অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছে এবং আইসিইউ সিসিইউ সুবিধাগুলো ভালো রয়েছে সেখানে গেলেই তিনি অপারেশনটি করাতে পারেন। স্যার, আমরা যে বিষয়টিতে ছিলাম যে কারা আক্রান্তের ঝুঁকিতে এবং কি কারণে এত বেড়ে গিয়েছে কিডনিতে পাথর। স্যার, কিডনিতে পাথর কি পানি খাওয়ার সঙ্গে কোনো রকম সম্পৃক্ততা রয়েছে কিনা? যেমন অনেকে তো এখন কম পানি খায় বা কতটুকু পানি খাচ্ছে এই ভাবনাটুকু থেকে অনেক দূরে তারা, বিষয়টি কি আসলে কোনোভাবে রিলেটেড? আচ্ছা, পানি নিয়ে আমার অনেকগুলো অবজারভেশন আছে, সেটা আপনাকে বলি। আমাদের যেমন এই দোষটা যে শুধু আমাদের রুগীদের বা জনসাধারণের তা নয়, আমরা যে কোনো রুগী যদি কোনো ডাক্তার কাছে যায়, ডাক্তার বলে প্রচুর পানি খাবেন, কিন্তু এইটার একটা লিমিটেশন থাকা দরকার। এখন আমার কাছে হতে পারে যে এটা 10 লিটার প্রচুর, আমার কাছে একজন হতে পারে 1 লিটার প্রচুর। আমরা বলি যে পানি হচ্ছে খাইতে হবে পরিমিত, এডিকুয়েট। সেই পরিমাণটা হচ্ছে 2 থেকে 2.5 লিটার, সেটা 24 ঘন্টায় সব ধরনের পানির রিকোয়ারমেন্ট, খাওয়ার পানি, পিপাসার পানি, ওষুধের পানি সব মিলিয়ে। কারণ হচ্ছে, আমি যদি আপনাকে একটা ছোট্ট হিসাব দিই, আমরা একটা সুস্থ মানুষ থাকার জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমাবে, তাহলে তার থাকলো তার 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে আমরা বলি 3 ঘন্টা পর পর সে পেশাব করবে, তাহলে সে 5 বার পেশাব করবে। আমাদের মূত্রথলির ক্যাপাসিটি হচ্ছে 300 ml, তাহলে সে 5 বার করে 1500 ml পেশাব করবে। আমার বডি থেকে বের হয়ে যাবে 500 ml, তাহলে সে যদি এই গরমের জন্য বের হয়ে যায় তাহলে 2 থেকে 2.5 এনাফ। তাছাড়া আমাদের ফুড হ্যাবিটের জন্য কিন্তু অনেকে এর চেয়ে অনেক কম খায়। যারা এর চেয়ে অনেক কম খায় তাদের জন্য আমাদের বলা যে এই ডিহাইড্রেশন ইজ অলসো এ কজ অফ স্টোন ডিজিজ। এই পানির স্বল্পতাও স্টোন ডিজিজের কারণ হতে পারে। কারণটা হচ্ছে, আমি বলেছিলাম প্রথমে যে আমাদের যে মিনারেলস এবং কেমিক্যালসগুলো বের হয় ওগুলো যখন সলিডিফাই, ক্রিস্টালাইজ হয়, যে পানি কম থাকলে ওগুলি মোর কনসেন্ট্রেটেড হয় এবং সেই কনসেন্ট্রেটেড ফর্মেটটাকেই আমরা পাথর বলি। তাহলে পানির সাথে অবশ্যই সম্পর্ক আছে এবং আমরা সেই ক্ষেত্রে বলবো। এবং এই পানি খেতে যে যেন তারা আবার হট ড্রিঙ্কস বা বিভারেজগুলি না খায়, কোক, স্প্রাইট, এগুলি খাবার খেতে পারবে, কোনটি থেকে বিরত থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। দর্শক, সমস্যাটা কি আপনার? জি, আমার নাম সুমাইয়া। জি সুমাইয়া, সমস্যাটা কি? আমার 20 বছর বয়স। 2 বছর ধরে কি সমস্যা? প্রস্রাবের ইনফেকশন হয়েছিল, ওষুধ খাইছি, বর্তমানে ভালো, কিন্তু প্রস্রাবের প্রচুর সমস্যা হয়। প্রস্রাবের সমস্যা হয়, জ্বালা পোড়া করে, তাই তো? জি। বারবার হচ্ছে এটা? হ্যাঁ। বারবার ওষুধ খাওয়ার পরে আবারও রিপিট করছে, তাই তো? কিছুদিন পর পর? জি। জ্বালা পোড়ার সাথে চুলকানি রয়েছে কি? মাঝে মাঝে হয়। সুমাইয়া, আপনার বয়স কত? 20 বছর। 20 ইয়ার্স। যে এই সমস্যাগুলো আসলে কি কারণে হচ্ছে আমরা আলোচনা করব। স্যার, আমরা একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরেফ এবং আমার সাথে আছেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, মাত্র 20 বছর বয়স একজন নারী সুমাইয়া। তিনি বলছিলেন যে তার আসলে রিপিটেডভাবে প্রস্রাবে সংক্রমণ হচ্ছে এবং সেখান থেকে জ্বালাপোড়া করছে, চুলকানি হচ্ছে এবং বেরোতে অনেক সময় কষ্ট হয়। বারবার ওষুধ খেয়েছে কিন্তু আবারও হচ্ছে। সমস্যাটা আসলে কি কারণে? ধন্যবাদ মা সুমাইয়া আপনাকে। আসলে
প্রস্রাবের যে জ্বালা পড়া যেটা হচ্ছে ইট মিনস নট যে বারবার রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, তাও কিন্তু নয়। সুতরাং ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হলে সেখানে প্রস্রাবের জ্বালা পড়া থাকতে পারে, আদার সিমটমের ভিতরে যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, জ্বর হওয়া, হ্যাঁ, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, সেই ধরনের উপসর্গ কিন্তু আপনাকে থাকতে হবে। অনেক সময় আমরা বলি যে ইউরিনে যদি অ্যাসিডিফিকেশনের পরিমাণটা যদি বেড়ে যায়, যেটা সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জ্বালাপড়া হতে পারে। সুতরাং আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি এই ধরনের সমস্যাগুলো সবগুলোই থাকে কিংবা ম্যাক্সিমামগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। আমি আবারও বলছি, একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। এবং যদি এই ধরনের প্রতিকারের উপায় হলো, যেটা হলো বেশি বেশি করে একটু পানি খাওয়া এবং সাবধানতা অবলম্বন করা। বিশেষ করে আপনি যখন পিরিয়ডিক্যাল যে সমস্যাটা হয়, ঘন ঘন প্যাড চেঞ্জ করা এবং পানি ব্যবহারটা, যেটা প্রস্রাবের রাস্তায় বাথরুমের রাস্তার পানিটা যেন প্রস্রাবের রাস্তার দিকে না আসে, সেটাকে সাবধানতা অবলম্বন করা। এবং কিছু খাবারের উপর টিপস দিচ্ছি, সেটা হলো যে লেবুর পানি বেশি করে খাওয়া, আনারসের জুস, তারপরে অ্যাপেল সিডার যেটা আছে, হ্যাঁ সিডার, ওইটা খেতে পারেন। এবং আমরা যেটা আরও বলি যে বিশেষ করে সাবধানতা অবলম্বন করাটা, এটা আপনার জন্য খুব জরুরি। তাহলে আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্ত পাবেন। এবং বারবার যেহেতু সংক্রমণ হচ্ছে, অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া এভাবে ঘরোয়া উপায়ে ফোনের মাধ্যমে কখনো চিকিৎসা নেওয়া একদমই অযৌক্তিক। স্যার, একটু জানতে চাই যে এই যে এত বিষয় নিয়ে কথা বলছি আমরা, এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলাটা কিন্তু খুব বেশি জরুরি। একজন ব্যক্তি কিডনিতে পাথর হয়েছে, আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমার দেশে এখন এমন হেলথ ফ্যাসিলিটিস কিন্তু মোটামুটি ইভেন উপজেলা ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। আপনি এমন কোনো ইউনিয়ন পাবেন না যেখানে আলট্রাসোনোগ্রাম মেশিন নেই। সে যদি একটা ইউরিনের টেস্ট এবং একটা আলট্রাসোনোগ্রাম করে, সে কিন্তু তার কিডনিতে কোনো পাথর আছে কিনা টাইমে ধরতে পারবে। যদিও খুবই ছোট পাথর হলে সেটা আলট্রাসোনোগ্রাম ধরা যায় না। এর পরবর্তী টেস্টগুলো একটা এক্স রে করলে ধরা যায়, এবং তাতে যদি ধরা না যায়, সিমটম থাকে, সেটা আমি বলব এর পরবর্তী টেস্টগুলো একটা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করা দরকার। সেটা আমরা কন্ট্রাস্ট ডাই ছাড়া নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে ডিটেক্ট করতে পারি। তো এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো কিন্তু বাংলাদেশের সব জায়গায় আছে। এবং এই ট্রিটমেন্টগুলোর মধ্যে মানুষ, আমরা যেটা বলছিলাম যে সিমটমগুলো নিয়ে আগে আসে এবং খুব আর্লি ডিটেক্ট করা যায়, তাহলে কিন্তু এগুলি খুবই সম্ভব। যেটা বলছিলাম, তাহলে আমাদের দরকার, যদি আমি ভাবি আমার পাথর হয়েছে, তার প্রথম কাজ হলো আমি একটা ভালো আলট্রাসোনোগ্রাম সেন্টারে যে আলট্রাসোনোগ্রাম করা, এবং তাতে যদি কোনো কিছু ধরা পড়ে, ফার্দার টেস্টগুলো ডিপেন্ড করে পাথরের সাইজ অনুযায়ী, সেটা আমরা এক্স রে, আইভিউ অথবা সিটি স্ক্যান। এটা এই সিটি স্ক্যান যাওয়ার আগে আমি বলবো এটা বিশেষজ্ঞ ইউরোলজিস্ট দিয়েই করা উচিত, কারণ এটা রে থাকে, অনেক রেডিয়েশন হ্যাজার্ডস হয়, ওইটাকে যেখানে যখন তখন না করাটা ভালো। স্যার, এক্ষেত্রে স্যার যেমনটি বলছিল যে বিভিন্ন ধরনের তো চিকিৎসা পদ্ধতির সুবিধা রয়েছে, সেক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে করে কিডনিতে পাথর হয়েছে, কিছুটা আতঙ্কিত হয়ে যান যে এখন কি অপারেশন করতেই হবে। পাথরের সাইজের সাথে কি চিকিৎসা পদ্ধতির ধরনটি পার্থক্য হয়? অবশ্যই। ধরেন যে যেমন পাথরের সাইজ, যদি আমরা বলি যে এটা 4 মিলিমিটার 5 মিলিমিটারের নিচে পাথর আছে, তাহলে উই শুড ওয়েট, আমরা অবজার্ভ করব তাকে এবং কনজারভেটিভ চিকিৎসা দিয়ে তাকে আমরা সেক্ষেত্রে অপেক্ষা করতে পারি। এবং এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু নিয়মকানুন বলে দিই, যে বেশি বেশি পানি খাওয়া, কিছু এক্সারসাইজ বলি, কিছু খাবারের কথা বলি, এই ধরনের খাবারগুলো খেলে তারপরে দেখা যায় কিছু মেডিসিনও প্রয়োগ করি, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই পাথর কিন্তু বের হয়ে আসে। আর যদি পাথরের সাইজ যদি নির্ভর করে সেটা কিডনির কোন অংশে আছেন সেটার উপরে নির্ভর করে, যেমন আমরা এক্সট্রা কর্পোরিয়াল শকে ব্রিথোডিপস দিতে পারি, কিংবা আমরা যেটা আধুনিক পদ্ধতি যেটা আমরা বলি যে পারকিউরিনাস নেফ্রোলিথোটমি, পিসিএনএল, সেটা স্ট্যান্ডার্ড হতে পারে, মিনি পার্ক হতে পারে বা আলট্রা মিনি হতে পারে। সেগুলো সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু বিশ্বের অন্য কোথাও যেখানে হয় সেটা কিন্তু বাংলাদেশেও হচ্ছে এবং কম খরচ হচ্ছে। সুতরাং সেটি কিন্তু করা সম্ভব। এবং যদি পাথরের সাইজ যদি 1.5 সেন্টিমিটার পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা কর্পোরিয়াল শকে ব্রিথোডিপস দিতে পারি, এবং সেটি আপনার সিয়াম গাইডেন্সও করতে পারি। ইভেন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে সেখানে কিন্তু আলট্রাসোনোগ্রাফ গাইডেন্সও কিন্তু এক্সট্রা কর্পোরিয়াল শকে ব্রিথোডিপসি হয়, বাংলাদেশে একমাত্র বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হয় এটি। সুতরাং সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু বাংলাদেশে আছে, এবং এই নির্ভর করে এটা কিডনির সাইজের কোথায় আছে, কিডনিতে আছে, কিডনির নালিতে কিংবা মূত্রথলিতে আছে কিনা, পাথর সাইজ কত, কোন লোকেশনে কিডনির আছে, সেগুলো সব কিছুর উপর নির্ভর করেই একজন নিউরোলজিস্ট ঠিক করবেন যে পাথরের চিকিৎসাটা আমরা কি পদ্ধতিতে করব এবং কিভাবে করব।
চমৎকারভাবে বলেছেন এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই সম্ভব এবং স্যার আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরাই সেটাকে তার প্রান্তে নিয়ে গিয়েছেন। একটু জানতে চাই যে আমাদের দেশের অধিকাংশ একটু পেরিফেরিতে যারা রয়েছে তাদের কিডনিতে পাথর হলে চিকিৎসকদের প্রতি কোনো আস্থা থাকে না, চিকিৎসা করে আয়ুর্বেদিক, হোমিও, এই বিষয়গুলো আসলে কতটুকু সঠিক? প্রথম হচ্ছে যে আমরা আসলে আয়ুর্বেদীয় হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে আমি তেমন জানি না, তবে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে ওরা সব পেশেন্টগুলোই আয়ুর্বেদিক হোমিওপ্যাথি খেয়েই আসে। এই খাওয়ার কারণ যে শুধু রুগীদের জন্য আমার দায়ী তা নয়, একটা হচ্ছে যে ওই চিকিৎসা পদ্ধতিগুলো অনেক কম ব্যয় লাগে, এই জন্য মানুষ কম ব্যয় দেখে তার পাথরটা যায় কিনা। কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ, যেমন আমরা হয়তো অনেক সময় বলি যে তার অপারেশন লাগবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না এখন কিডনির চিকিৎসাগুলো এত এত সর্বাধুনিক। যেমন কিছু চিকিৎসা আছে ছোট পাথর ওষুধে চলে যায়, আচ্ছা, কিছু হলো শুধুমাত্র শব্দ, যেটাকে আমার কলিগ বলে দ্বিতীয় টিপস শব্দ দিয়ে ভাঙ্গা। তৃতীয় হচ্ছে ছোট একটা ছিদ্র, ইভেন একটা ধরেন 1, 2, 3 মিলি দিয়ে ছিদ্র বা 3 মিলি, 4 মিলি, 5 মিলি ছিদ্র দিয়ে, একটা ছিদ্র দিয়েও পাথর বের করা সম্ভব। তারপরে এখনকার যে পদ্ধতি, এতে কিডনির খুব কম ক্ষতি করেই করা দরকার। একটা যে আমি একটু আপনাকে অ্যাড করি যে আমরা পাথরটাকে বেশি বড় করতে চাইবো না, কারণ কিডনি যেটা সলিড অর্গান, এর মধ্যে পাথর যদি বড় হতে থাকে ও কিডনির টিস্যুকে নষ্ট করে বড় হয় এবং কিডনি টিস্যু কিন্তু আর গ্রো করে না। ফলে আমি রেখে দিলাম, ওষুধ খেলাম, তার মানে অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ কিডনি যদি একবার নষ্ট হয়ে যায়, যখন পাথর বড় হচ্ছে ও কিডনিকে প্রেসার দিয়ে ওর কিডনি টিস্যু নষ্ট হয়েই বড় হচ্ছে এবং যেই টিস্যু নষ্ট হচ্ছে সেটা কিন্তু আর কখনোই তৈরি হবে না। ফলে কিডনিকে বেশি দিন ওষুধ খেয়ে এটাকে দেখা, এটাও কিন্তু খুব বিরাট একটা ক্ষতিকারক, ওয়াইজ ডিসিশন হবে না। এবং স্যার এই ক্ষেত্রে সচেতনতার বিকল্প কিছু নেই এবং এই সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমাদের আয়োজনগুলো হয়তো বা প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন আপনাদের দেয়াই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন জীবনযাত্রার মান পরিবর্তন করি, পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে, তাহলেই হয়তো কিডনিতে এই যে পাথর হবার মতো একটি জটিলতা, এটাকে আমরা সহজেই প্রিভেনশন করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।